আচ্ছা, মনে করুন আপনি এবং আপনার শুভাকাঙ্ক্ষী কোনো এক গভীর জঙ্গলে ঘুরতে এসেছেন, যেখানে কোনো মানুষজনের চিহ্নমাত্র নেই। আছে শুধু গভীর জঙ্গলের নিস্তব্ধতা আর ভয়ানক সকল জঙ্গলি প্রাণীর আতঙ্ক। তো এইভাবে ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে আপনি আচমকাই পড়ে গেলেন জঙ্গলের ভেতরে এক গভীর চোরাবালির কূপে, যেখান থেকে বেঁচে ফেরাটা মোটেও সহজ কথা নয়। অন্যদিকে আপনাকে বাঁচাতে গিয়ে আপনারই শুভাকাঙ্ক্ষী সেও শেষমেশ উক্ত কূপে পড়ে যায়। এখন দুজনই আটকে আছেন গভীর জঙ্গলের মাঝে ভয়ানক চোরাবালির কূপে। নেই কোনো মানুষজন, নেই কোনো সাহায্য, আর সাথে নেই কোনো খাবার। তো এখন আপনি কি করবেন? কিভাবে উক্ত ভয়ানক কূপ থেকে বেঁচে ফিরবেন? আর এইরকমেরই একটি ঘটনা নিয়ে আজকের মুভিটি। এক দম্পতি জঙ্গলে হাইকিং করতে গিয়ে পড়ে যায় এমনই এক মহাবিপদে। তো গভীর জঙ্গলে শেষমেশ তাদের সাথে কি হয়েছিল, বাঁচার জন্য তারা কি পরিকল্পনা করেছিল, আর শেষমেশ তারা বেঁচে ফিরতে পেরেছিল কিনা, চলুন তাহলে দেখে আসি 2023 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ সার্ভাইভাল মুভি কুইকস্ট্যান্ডের গল্পকথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভিজ ট্র্যাকারের সাথে। মুভি শুরু হয় একটি জঙ্গলকে দেখিয়ে। জঙ্গলে একজন লোক খুবই ভয়ার্ত অবস্থায় এদিক ওদিক ছুটে চলেছে। দেখে মনে হয় লোকটি কোনো কিছুতে খুবই ভয় পেয়ে আছে, কোনোভাবেই স্বাভাবিক নন। চারপাশ থেকে কিছু ভয়ঙ্কর শব্দ ভেসে আসে। এইভাবে কিছুটা দূর এগোনোর পরে ওই লোকটি পেছন থেকে অন্য একজন এসে তাকে ধরে। তবে এই লোকটিও তার সাথেই। তখন তাদের কথাবার্তা শুনে বোঝা যায় যে তারা উক্ত জঙ্গলে একটা বিশেষ সাপের খোঁজে এসেছে। এই বিশেষ সাপের চামড়া মহামূল্যবান, তাই তারা সেই সাপটি খুঁজে বের করে সেটাকে হত্যা করতে চায়। তো এই বিষয় নিয়ে তারা কথা বলছিল। আর তখনই জঙ্গলের ভেতর থেকে কিছু একটা শব্দ শুনে তারা খুবই ভয় পেয়ে যায়। এরপর তারা আবার ভয়ে দৌড়ে আলাদা হয়ে যায়। তো ওই লোকটি আবার জঙ্গলের ভেতর দিয়ে দৌড়চ্ছিল। একটা জায়গায় এসে লোকটি নিচে পড়ে যায়। তখনই সে তার পাশে মানুষের একটা কঙ্কাল পড়ে থাকতে দেখে খুবই ভয় পেয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে একটি কাপলকে দেখতে পাই। এই মেয়েটির নাম সোফিয়া, সাথে তার হাজবেন্ড জোশ। তারা দুইজনই ছিলেন ডক্টর। তারা তাদের কাজের জন্য কলম্বিয়ার একটি জায়গায় এসেছেন একটা বিশেষ কনফারেন্সের জন্য। আসলে তারা দুইজন একসাথে থাকলেও সম্প্রতি তাদের এই সম্পর্কে ফাটল ধরেছে। তারা আর একসাথে থাকতে চাইছিল না। এই কনফারেন্স থেকে ফিরেই তারা দুজন আলাদা হয়ে যাবে সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, খানিকক্ষণ বাদে তারা একটা হোটেলে এসে পৌঁছায়। আর এইখানে তাদের রিসিভ করেন মার্কাস নামের এই লোকটি। এই মার্কাস ছিলেন জোসের খুবই ভালো একজন বন্ধু। হোটেলে আসার পর তারা জানতে পারে এইখানে তাদের জন্য একটা রুমই রাখা হয়েছে, বাকি রুমগুলো ইতিমধ্যে বুক হয়ে গেছে। আর এই বিষয়টা নিয়ে সোফিয়া একটু রাগারাগিও করে, কারণ সে জোসকে এখন আর একদমই সহ্য করতে পারছিল না, যার জন্য একসাথে থাকতেও সে পারবে না। রাতে খাবার টেবিলে তাদের সাথে মার্কাসও ছিল। মার্কাস তখন জোসকে বলে, এইখানে কাছেই চোয়াচি নামক একটা ট্যুরিস্ট প্লেস আছে, তুমি চাইলে সোফিয়াকে নিয়ে সেখান থেকে ঘুরে আসতে পারো। জায়গাটি নাকি অনেক সুন্দর। জোশ তখন জানায় ঘুরতে তার বেশ ভালো লাগে, কিন্তু সোফিয়া যাবে কিনা সেটা তাকে জিজ্ঞেস করো। এটা শুনে সোফিয়া বলে, সবসময় অন্যের ওপর দোষ চাপিয়ে দেওয়াটা বন্ধ করো। এটা বলে সে খাবার টেবিল থেকে উঠে চলে যায়। সোফিয়ার এমন ব্যবহারে মার্কাস কিছুটা বুঝে উঠতে পারছিল, তাই সে জোশকে জিজ্ঞেস করে এমন ব্যবহারের কারণ কি। তো জোশ তখন মার্কাসকে বলে, তোমাকে আমি আগেই বলতাম, আসলে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা খুব শীঘ্রই আলাদা হয়ে যাবে। এটা শুনে মার্কাস একটু অবাকই হয়ে যায়। তো এরপর জোশ রুমে এসে দেখে সোফিয়া ইতিমধ্যে ঘুমিয়ে গেছে, তাই জোশ সোফায় ঘুমিয়ে পড়ে। পরের দিন সোফিয়া সকাল সকাল ঘুম থেকে উঠে যায়। এরপর সে চোয়াচি নামক সেই জায়গার ব্যাপারে অনলাইনে ঘেঁটে দেখে। তো সোফিয়া সবকিছু গুছিয়ে নেয় সেই জায়গার উদ্দেশ্যে যাওয়ার জন্য। জোশ তখন জানায় সে একা যাবে কিনা। সোফিয়া বলে তাহলে সে কার সাথে যাবে। জোশ তখন জানায় সে সোফিয়ার সাথে যেতে চায়, কিন্তু সোফিয়া প্রথমে রাজি না হলেও পরে সে জোশকে সাথে নিতে রাজি হয়। এরপর তারা হোটেলের রিসিপশনে চলে আসে। তো ম্যানেজার জোশদের একটা ম্যাপ দেখিয়ে বলেন, চোয়াচির ঠিক পাশেই লাস অ্যারেনাস নামক একটা জায়গা রয়েছে, যেটা যতটা সুন্দর তার চেয়েও বেশি বিপজ্জনক। তবে ওইখানে যাওয়ার জন্য একটা নিরাপদ রাস্তা রয়েছে, যেটা ম্যানেজার জোশদের ম্যাপ দেখিয়ে বলে দেন। তবে জোশ জানায় সে একজন সুদক্ষ হাইকার, সুতরাং এই জঙ্গল পথে তার তেমন কোনো সমস্যা হবে না। ম্যানেজার তখন জোশদের এও বলেন, এই জায়গায় বেশ কিছু সাপের আনাগোনা রয়েছে যারা খুবই বিপজ্জনক, সুতরাং আপনাদের এগুলো থেকে সাবধান হতে হবে। তো জোশরা তেমন কিছু না ভেবে উক্ত ম্যাপ নিয়ে বেরিয়ে পড়ে।
তারা যাওয়ার পরে দেখা যায় হোটেল ম্যানেজার ওইখানে বসে থাকা একজন লোককে ইশারা দিয়ে কিছু একটা জানিয়ে দেন, তবে তাদের ইশারা মোটেও সুবিধার মনে হচ্ছিল না। যাই হোক, এইদিকে জোসরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। প্রায় দীর্ঘক্ষণ জঙ্গল পথে গাড়ি চালিয়ে তারা জঙ্গলের একটা জায়গায় এসে গাড়ি থামায়। এরপর তার গাড়ি থেকে নেমে হেঁটে জঙ্গলের ভেতরে প্রবেশ করে। খানিকক্ষণ হেঁটে জোসরা জঙ্গলের আরও কিছুটা ভেতরে যায়। এরপর তারা একটা জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিল। তবে তখনই জোশ দেখে আকাশের অবস্থা তেমন ভালো না, বজ্রপাত হচ্ছে, আকাশ মেঘে ঢেকে গেছে। তো এমন অবস্থায় সামনে আর এগোনো যাবে না, তাদের ফিরে যেতে হবে। কিন্তু সোফিয়া যেতে রাজি নয়। সে জানায়, আমরা খুব কাছাকাছি রয়েছি, এখন ফিরে যাওয়ার কোনো উপায় নেই। তবে জোশ জানায় আবহাওয়া ঠিক হলে তারা আবার ফিরে আসবে, এখন এইখানে থাকাটা বিপজ্জনক। তো করার কিছু নেই, সোফিয়াও রাজি হয়ে যায়। এরপর তারা আবার ফিরে যাচ্ছে। তো তারা জঙ্গল থেকে বের হয়ে গাড়ির কাছে আসতেই দেখে একজন লোক তাদের গাড়ির দরজা খোলার চেষ্টা করছে। এটা দেখে সোফিয়া আর জোশ দ্রুত ওইখানে লুকিয়ে পড়ে। জোশ তখন জানায় সে তাদের গাড়ি চুরি করতে চাইছে, আমি গিয়ে তার সাথে কথা বলবো। কিন্তু সোফিয়া জোশকে যেতে দিতে চাইছিল না, এতে বিপদ হতে পারে। জোশ জানায়, আমি শুধু তাকে ভয় দেখিয়ে ওইখান থেকে পাঠিয়ে দিব, কিছু হবে না, তুমি এইখানেই অপেক্ষা করো। তো এরপর জোশ বেরিয়ে গাড়ির কাছে আসতেই দেখা যায় এই লোকটি হোটেলে বসে থাকা সেই লোকটি। এই লোকটির নাম ডিয়েগো। জোশ তখন লোকটিকে ডাকে। দেখা যায় লোকটি তৎক্ষণাৎ হাতে বন্দুক নিয়ে জোশের দিকে ধরে। এরপর সে জোশের কাছে টাকা চায়, কিন্তু জোশের কাছে কোনো টাকা ছিল না। তবে লোকটি তখন বলে, তোমার সাথে যে ছিল সে কোথায়? জোশ জানায় সে একাই এখানে এসেছে, তার সাথে কেউই নেই। এটা শুনে ডিয়েগো চিৎকার করে জোশকে ধমক দেয়। দূরে লুকিয়ে থাকা সোফিয়া এইসব দেখে সে তখন বেরিয়ে আসে। ডিয়েগো সোফিয়ার সাথে থাকা ব্যাগটি চায়। সোফিয়া ব্যাগটি লোকটির দিকে ছুঁড়ে দেয়। ডিয়েগো তখন ব্যাগটি হাতে নিতে গেলে জোশ একটা লাঠি দিয়ে ডিয়েগোকে সজোরে আঘাত করে ফেলে দেয়। এরপর তারা দ্রুত জঙ্গলের দিকে দৌড়ে পালায়। তবে ডিয়েগো জোশদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে, কিন্তু গুলি তাদের গায়ে লাগে না। এরপর ডিয়েগো উঠে জোশদের পিছু ধাওয়া করে। অন্যদিকে জোশরা জঙ্গল পথে প্রাণপণ দৌড়চ্ছে। এইভাবে দৌড়ে তারা একটা জায়গায় এসে দেখে এইখানে সেই লাস অ্যারেনাসে যাওয়ার জন্য রাস্তা সংকেত দেওয়া ছিল। সোফিয়া জোশকে বলে, আমাদের এই দিকে যাওয়া উচিত, কারণ এই দিকে কেউ যাবে না, আর হোটেল ম্যানেজার কিন্তু এই দিকে যাওয়া বিপজ্জনকও বলেছিলেন। তো সোফিয়া তখন জোশকে অনেক বকাবকি করে, তার জন্যই এইসব হয়েছে। আর তখনই ডিয়েগো তাদের লক্ষ্য করে আবার গুলি ছোড়ে। সোফিয়া তখন আকপাচ কিছু না ভেবেই লাস অ্যারেনাসের দিকে দৌড় দেয়। কিন্তু জোশ খানিকক্ষণ ওই জায়গায় বসে কিছু একটা ভাবছিল। এইদিকে সোফিয়া আবার প্রাণপণে দৌড়চ্ছে। খানিকক্ষণ দৌড়ে সে জঙ্গলের রাস্তার দিক হারিয়ে ফেলে। এরপর সে একটা দিক নির্দিষ্ট করে সেদিকে আবার দৌড় দেয়। একটু দৌড়তেই একটা গাছের সাথে মাথায় আঘাত লাগে সোফিয়া অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। খানিকক্ষণ বাদে সোফিয়ার জ্ঞান ফিরে আসে, সে ওই জায়গাতেই পড়েছিল। এরপর সে আস্তে আস্তে উঠে আবার সামনে এগোয়। আর এইভাবে কিছুটা সামনে এগোতেই হঠাৎই সোফিয়া কাদামাটির একটি কূপের ভিতরে পড়ে যায়। কূপের ভিতরে পড়তেই তার শরীর পুরোপুরি সেই কূপের ভিতরে ঢুকে যায়। সোফিয়া নড়াচড়া করতে পারছিল না, এখন তো মহাবিপদ। সোফিয়া সাহায্যের জন্য চিৎকার করে। অন্যদিকে জোশকে দেখা যায়, সেও জঙ্গল পথে দৌড়চ্ছে। জোশ সোফিয়াকে ডাকে। এদিকে সোফিয়া গলা অবধি সেই কাদামাটির গর্তের ভিতরে ঢুকে গেছে, এইখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব নয়। জোশ দৌড়চ্ছিল, আর তখনই সে সোফিয়ার গলা শুনতে পায়। জোশ দৌড়ে সোফিয়ার কাছে যাচ্ছিল, তবে সোফিয়া তার কাছে যেতে নিষেধ করে, কারণ এটা দেখতে জঙ্গলের মতো হলেও এটা পুরোটাই একটা চোরাবালির কাদামাটির গর্ত। জোশ সোফিয়াকে এইভাবে দেখে মারাত্মক ঘাবড়ে যায়। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। জোশ হাত বাড়িয়ে সোফিয়াকে ধরতে বলে, কিন্তু সোফিয়া জানায় তার হাতও আটকে গেছে, বের করতে পারছিল না। তবে সোফিয়া কোনোভাবে তার একটা হাত বের করতে সক্ষম হয়। জোশ তখন একটা লাঠি সোফিয়ার দিকে এগিয়ে ধরে। সোফিয়া উক্ত লাঠিতে ভর করে উঠে আসতে চাইলে লাঠিটি ভেঙে যায়। জোশ সোফিয়াকে শান্ত থাকতে বলে, কিন্তু এই চোরাবালির কাদামাটির গর্তে সোফিয়া নিজেকে ঠিক রাখতে পারছিল না। তাই সে উঠে আসার জন্য বেশ ছটফট শুরু করে। আর এতে করে ঘটে আরেক মহাবিপদ। দেখা যায় সোফিয়ার এই নাড়াচাড়ায় একটা পর্যায়ে সে তখন ওই কাদামাটির গর্তের ভিতরে পুরোপুরি তলিয়ে যায়। জোশ এটা থেকে একদমই পাগলপ্রায় অবস্থা, এখন করার কিছুই নেই। জোশও তখন উক্ত কাদামাটির কূপের ভিতরে লাফ দেয়। লাফ দেওয়ার সাথে সাথেই জোশ গলা অবধি কূপের ভিতরে ডুবে যায়। এরপর সে খানিকক্ষণ চেষ্টার পরে সোফিয়ার মাথা উপরে উঠাতে সক্ষম হয়। সোফিয়া তখনও ঠিকই ছিল, কিন্তু এখন তো তারা দুজনেই কাদামাটির গর্তে পড়ে আছে। তাদের বাঁচানোর জন্য এখন আর কেউই নেই। জোশ সোফিয়াকে বলে সে যেন শান্ত থাকে।
নাড়াচাড়া করলেই এই চোরাবালির কূপ তাদের গিলে নিবে, তারা মারা পড়বে। সুতরাং দুজনকে এখন স্থির থাকতে হবে। এখন তারা দুজনই কূপের ভিতরে বন্দী। অন্যদিকে জোশের বন্ধু মার্কাসকে দেখা যায়। সে জোশের রুমের সামনে এসে জোশকে ডাকছে, কিন্তু জোশেরা তো আর রুমে নেই। পরে সে রুমের ভিতর ঢুকে একটা চিঠি পায়, যেখানে লেখা ছিল তারা হাইকিংয়ের জন্য জঙ্গলে গিয়েছে আর খুব শীঘ্রই ফিরে আসবে। যাই হোক, এইদিকে জোশরা কূপের ভিতরে দুজনেই বন্দী, এইখান থেকে উঠতে পারছিল না। এখন কি করবে কিছুই জানা নেই তাদের। তো এইভাবে খানিকক্ষণ থাকার পরে সোফিয়া লক্ষ্য করে তাদের ঠিক পাশেই একটা ডিম পড়ে রয়েছে, তবে এটি কিসের ডিম হতে পারে সেটা তারা জানে না। একটু পরে সোফিয়া আচমকায় তার পায়ের নিচে কিছু একটা অনুভব করতে শুরু করে। সোফিয়া তো বেশ ভয় পেয়ে যায়। তখন জোশ সোফিয়াকে উত্তেজিত হতে নিষেধ করে। তো এরপর তারা পায়ের নিচে থাকা জিনিসটাকে কোনোভাবে টেনে উপরে তোলে। উপরে তুললেই দেখা যায় এইটা একটা মানুষের মরা দেহ, যেটা এই কাদামাটির কূপের নিচে তলিয়ে গিয়েছিল। তবে এটা মুভির শুরুতে দেখানো সেই লোকটি। এটা দেখে সোফিয়ারা তো মারাত্মক ভয় পেয়ে যায়। তারা তখন লোকটির সাথে থাকা একটা ব্যাগও পায়, সাথে একটা বন্দুক। জিনিসগুলো তারা তাদের কাছে রেখে ওই মৃত লোকটিকে আবার কূপের ভিতরে ডুবিয়ে দেয়। এরপর জোশ ওই ব্যাগটি খুলে ফেলে। ব্যাগের ভিতর থেকে একটা ছুরি, টর্চ, একটা বাইনোকুলার, লাইট ছাড়া আর তেমন বিশেষ কিছু পাওয়া যায় না। জোশ তখন সোফিয়াকে বলে, আমাদের এইখান থেকে বেঁচে ফেরার জন্য দুটি উপায় রয়েছে। প্রথমত, কেউ যদি আমাদের টেনে তোলে, কিন্তু সোফিয়া জানায় আমরা যে এইখানে আছি সেটা কেউই জানে না, সুতরাং এটার আশা ছেড়ে দিতে হবে। আর দ্বিতীয়ত হলো আমাদের নিজেদেরই টেনে উঠতে হবে। সোফিয়া তখন বলে, সেটা সম্ভব কিভাবে? জোশ জানায়, তুমি আমার পেছনে একটা গাছের গুঁড়ি দেখতে পাচ্ছ? আমরা ছুরি দিয়ে ব্যাগটি কেটে কিছুটা দড়ির মতো তৈরি করব। এরপর ওই গাছের গুঁড়ির সাথে আটকে দিতে পারলে সেটা ধরে এইখান থেকে বের হওয়া যেতে পারে। তো জোশরা তখন তাই করে। ছুরি দিয়ে সাথে থাকা ব্যাগটি আস্তে আস্তে কাটতে শুরু করে। এইদিকে হোটেল রিসিপশনে মার্কাস বসে আছে। তখন ম্যানেজারের কাছে ডিওগো আসে। ডিওগোর কাঁধে জোশদার ব্যাগটিও ছিল। মার্কাস ওই ব্যাগটি দেখে চিনে ফেলে এটা জোশদার ব্যাগই হবে। তো মার্কাস তখন দ্রুত ডিওগোর কাছে এসে জিজ্ঞেস করে এই ব্যাগ সে কোথায় পেয়েছে। তখনই আবার ডিওগোর শরীরে কিছু রক্তের দাগ দেখতে পাওয়া যায়। এটা দেখে মার্কাস বুঝতে পারে পরিস্থিতি স্বাভাবিক নয়, কিছু একটা হয়েছে। তো ডিওগো তখন দৌড়ে পালাতে যায়, তবে মার্কাস তাকে ধরে ফেলে। এইদিকে জোশরা ব্যাগ কেটে সেটা দিয়ে একটা লম্বা দড়ির মতো তৈরি করে। যেহেতু সেই গাছের গড়িটি জোশের পেছনে, তাই দড়িটি সোফিয়াকে ছুঁড়ে মারতে হবে। সোফিয়া দড়ি ছুঁড়লে দেখা যায় সেটা কাঙ্ক্ষিত গাছের গুঁড়ির অর্ধেকটা গিয়ে পৌঁছায়। তার মানে দড়ি ছোট, গাছের গুঁড়ি পর্যন্ত যাবে না। তারপরে সোফিয়া কয়েকবার চেষ্টা করে। সোফিয়া জানায় গুঁড়ি পর্যন্ত যেতে এখনও 8 ফিটের মতো গ্যাপ রয়েছে। তো এই 8 ফিট গ্যাপ পূরণ করতে পারলে, মানে দড়ি বড় করতে পারলে, তারা হয়তো সেটা দিয়ে উঠতে পারবে। কিন্তু কি দিয়ে এই বাকি 8 ফিট দড়ি পূরণ করবে? জোশ তখন জানায় সে তার জ্যাকেট ব্যবহার করতে পারবে, কিন্তু শরীর পুরোপুরি চোরাবালিতে ডুবে থাকায় অতিরিক্ত ঠান্ডার জন্য তারা মারা যেতে পারে, তাই এটা করা যাবে না। তাহলে উপায় কি? জোশ বলে তাদের খুঁজতে তার বন্ধু মার্কাস অবশ্যই আসবে, আর এটাই শেষ ভরসা। কিন্তু সোফিয়া বলে মার্কাস তো আর জানে না যে আমরা এইখানে আটকে আছি, আর এই দিকটায় তো তাদের আসার কথাও ছিল না। তাহলে মার্কাস কিভাবে তাদের খুঁজতে এই দিকে আসবে? এটা অসম্ভব। তারা কথা বলছিল, তখনই আকাশে একটা হেলিকপ্টারের শব্দ শোনা যায়। হেলিকপ্টার দেখে জোশরা তো খুবই খুশি। তারা অনেক ডাকাডাকি করে, কিন্তু তাদের এই ডাকাডাকি সব কিছুই বৃথা। এত ঘন জঙ্গলে হেলিকপ্টারে থাকা লোকজন তাদের দেখতে পাবে না। সোফিয়া ব্যাগে থাকা একটা লাইটার দিয়ে আগুন জ্বালাতে চায়, কিন্তু সেটা সম্ভব হয় না, লাইটার জ্বলে না। হেলিকপ্টার চলে যায়। করার কিছুই নেই। সোফিয়ারা নিরাশ হয়ে গর্তের ভেতরে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। আর এইভাবেই কেটে যায় বেশ কিছুটা সময়। তো একটু পরে সোফিয়া আটকে ওঠে। তার শরীরে কিছু একটা কামড় দিচ্ছিল। দেখা যায় তার শরীরে বেশ কিছু পিঁপড়ে উঠেছে, যেগুলোর কামড়ে সোফিয়ার শরীর ঘায়ের মতো সৃষ্টি হয়। তবে তখনই জোশ একটা মদের বোতল সোফিয়াকে দেয়, সেটা শরীরে ঢেলে দিতেই পিঁপড়েগুলো চলে যায়। জোশ এই মদের বোতল কোথায় পেল সোফিয়া জানতে চায়। জোশ বলে ইদানিং তাদের আলাদা হওয়ার বিষয়টা নিয়ে জোশ মানসিক চাপের ভেতর দিয়ে যাচ্ছে, তাই এটা তার প্রয়োজন। সোফিয়া এটা শুনে একটু মন খারাপ হয়। সোফিয়া তখন বলে কেন তারা হেলিকপ্টার দেখা মাত্রই গুলি দিয়ে ফায়ার করেনি? এটা তাদের একটা বড়সড় ভুল হয়ে গেছে। সোফিয়া তখন বন্দুকটি নিয়ে সেটা ফিতা খুলে দড়ির সাথে যোগ করতে চায়, এতে করে বাকি 8 ফিটের কিছুটা হয়তো পূরণ হবে। তাই সে ফিতাটি খুলছিল, আর তখনই দেখা যায় জঙ্গলের ভেতর দিয়ে তাদের গর্তের দিকে কিছু একটা এগিয়ে আসছে।
একটু পরে সোফিয়া লক্ষ্য করে জোশের পেছনে একটা বড়সড় সাপ আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে তো সোফিয়া মারাত্মক ভয় পেয়ে যায়। জোশ বলে কোনো কথা বলা যাবে না, একদমই শান্ত থাকতে হবে। জোশ তখন জানায় সোফিয়ার পাশে থাকা বন্দুকটি হাতে নিতে। সোফিয়া তখন বন্দুকটি হাতে নিয়ে সাপটির দিকে ঘোরাতেই সাপটি সতর্ক হয়ে যায় আর তৎক্ষণাৎ জোশের হাতে কামড় বসিয়ে দেয়। সোফিয়া তখন সাপের পেট বরাবর গুলি করে দিলে সাপটি তখন আস্তে আস্তে ওই জায়গা থেকে চলে যায়। তবে জোশের হাতে কামড় দিলে সেটা খুব জোরালোভাবে লাগে। সোফিয়া দ্রুত জোশের হাত বেঁধে দেয়, কিন্তু সাপটি বিষধর হওয়ায় বিষ জোশের শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করা বন্ধ করে দিতে শুরু করেছে। যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে নিতে হবে, না হলে সে মারা পড়বে। জোশ জানায় তার খুব যন্ত্রণা শুরু হয়ে গেছে, বেশি সময় নেওয়া যাবে না। কিন্তু করার তো কিছু নেই। সোফিয়া কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে জশের বন্ধু মার্কাসকে দেখা যায়। মার্কাস ডিয়েগোকে আটকে রেখে তার কাছে জানতে চাইছে তার বন্ধুরা কোথায়। তো ডিয়েগো কিছু অর্থের বিনিময়ে মার্কাসকে জানায় তার বন্ধুরা লস অ্যারেনাসে থাকবে হয়তো, কারণ ডিয়েগো তাদের ওই দিকেই যেতে দেখেছিল। আর এই লস অ্যারেনাসে কুইকস্যান্ড রয়েছে, সুতরাং তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। এই কুইকস্যান্ডই হলো মূলত চোরাবালি আর পানির মিশ্রণে তৈরি সেই কূপ, যেখানে মানুষ বা কোনো কিছু পড়লে সেটা উঠে আসাটা একেবারেই অসম্ভব। এটা শুনে মার্কাস তো বেশ ঘাবড়ে যায়। তো এরপর সে সেইখান থেকে বের হয়ে যায়। এইদিকে জোশদের দেখা যায়। জোশ খুব চিৎকার করছে সাহায্যের জন্য। তাদের দুজনের শরীরের অবস্থা বেশ খারাপ। তার উপরে জোশের শরীরে সাপের কামড়, বিষ দ্রুত ছড়িয়ে পড়ছে। তারা একদমই অসহায়। একটু পরে জোশ খেয়াল করে তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা অনুভব করছে। সোফিয়া দেখে জোশের ঘাড়ে থ্রোম্বোফ্লেবিটিস হয়েছে, যেটা রক্ত জমাট বেঁধে যাওয়ার ফলে সৃষ্টি হয়। সোফিয়া খুবই ঘাবড়ে যায়। দেখা যায় এই জিনিসটি ক্রমশ দ্রুত ছড়িয়ে পড়ছে। সোফিয়া তখন তার কাছে থাকা লাইটারটি অন করে ছুরিটি গরম দিতে শুরু করে। এই ছুরি দিয়ে জোশের গলায় সেই কালের অংশটি কেটে ফেলতে হবে। সোফিয়া তাই করে, কিন্তু এতে করে জোশ প্রচণ্ড ব্যথা পায়। তবে সোফিয়া কাজটি খুবই ভালোভাবে করতে পারে। তখনই তাদের শরীর আরও বেশি ক্লান্ত হয়ে যায়। একটা পর্যায়ে তারা দুজনেই ক্লান্ত হয়ে সেইখানে অজ্ঞান হয়ে পড়ে। আর এইভাবে কেটে যায় আরও বেশ খানিকটা সময়। খানিকক্ষণ পরে দুজনেরই জ্ঞান ফিরে আসে। জোশ জানায় তার শরীর কিছুটা অবশ হয়ে যাচ্ছে, সুতরাং তারা খুব দ্রুত এই জায়গা থেকে বের হতে না পারলে তারা মারা যাবে। সোফিয়া তখন বলে, আচ্ছা, যেহেতু তাদের দড়িটি 8 ফিটের মতো ছোট, এই 8 ফিট তারা পূরণ করতে ওই সাপটিকে ব্যবহার করতে পারে। যেহেতু সাপটির গায়ে গুলি লেগেছে, তাই সাপটিকে যদি পাওয়া যায় সেটাকে মেরে তারা এই বাকি 8 ফিট দড়ি বানিয়ে নিতে পারবে। এখন উক্ত সাপটিকে তাদের খুঁজে বের করে এইখানে নিয়ে আসতে হবে। কিন্তু জোশ জানায় সাপটি হয়তো অনেক দূরে চলে গেছে। সোফিয়া বলে যেহেতু সাপটির গায়ে গুলি লেগেছে, তাই সে বেশি দূরে যেতে পারবে না, হয়তো কাছাকাছিই আছে। এদিকে জোশের অবস্থা বেশ খারাপ, সে ঠিক থাকতে পারছিল না। সোফিয়া তখন ব্যাগ থেকে পাওয়া বাইনোকুলার দিয়ে আশেপাশের জঙ্গলে ভালোভাবে সাপটিকে খুঁজে দেখে। একটু খোঁজার পরেই সে দেখে তাদের একটু পাশেই একটা জায়গায় সাপটি বসে আছে। সোফিয়া তো খুবই খুশি হয়ে যায়। তবে জোর জানায় সে সোফিয়াকে সাহায্য করতে পারবে না, তার অবস্থা বেশ খারাপ। সে নিজের শরীর কোনোভাবেই নাড়াচাড়া করতে পারছিল না। দেখা যায় জোশ তখন আস্তে আস্তে অজ্ঞান হয়ে যায়। সোফিয়াকে দেখা যায় সে কিছু ছোট ছোট জিনিস ওইখান থেকে সাপটির দিকে ছুঁড়ে মারে, যাতে সাপটি তার দিকে আসতে পারে। তো এইভাবে খানিকক্ষণ চেষ্টার পরে একটা পর্যায়ে সাপটি তার জায়গা থেকে আস্তে আস্তে সোফিয়াদের দিকে আসতে শুরু করে। সোফিয়া তো বন্দুক নিয়ে তৈরি সাপটিকে গুলি করার জন্য, কিন্তু বন্দুক তাক করার পর দেখা যায় সাপটি আর সেখানে নেই, সে পালিয়েছে। সোফিয়া তো খুবই ঘাবড়ে যায়। তবে পরক্ষণে আবার দেখা যায় সোফিয়ার পেছন থেকে কিছু একটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তো সোফিয়া তখন সাথে থাকা ছুরির ফলাটি গ্লাসের মতো কাজে লাগায়, সামনে ধরে পেছনে সবকিছু দেখে। তখন সে দেখে তার ঠিক পেছনে সাপটি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। সাপটি এখন তার ঠিক পেছনে রয়েছে। তো সোফিয়া বন্দুক হাতে নিয়ে পেছন বরাবর একটা ফায়ার করে, কিন্তু সাপটির গায়ে লাগে না। সোফিয়া তখন ছুরিটি হাতে নেয়। এতক্ষণে সাপটি তার কাছে চলে এসেছে, আর এক পর্যায়ে সাপটি সোফিয়ার হাতে কামড় বসিয়ে দেয়। এরপরে এই বড় সাপটি ক্রমাগত আস্তে আস্তে সোফিয়াকে পেঁচিয়ে ধরতে শুরু করে। জোশ অজ্ঞান হয়ে পড়ে আছে। সাপটি আস্তে আস্তে সোফিয়াকে নিজের দখলে নিয়ে নেয়, সোফিয়ার গলা অবধি পেঁচিয়ে ধরে ফেলে। এরপর সাপটি সে নিজের শক্তি বলে সোফিয়াকে সজোরে চাপ দেয়। সোফিয়া সাপের এই চাপের ফলে আর ঠিক থাকতে পারে না। তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, শরীর অবশ হয়ে যাওয়ার উপক্রম। এক পর্যায়ে সোফিয়া প্রায় মারাই যাচ্ছিল।
আর তখনই জোশ সাপটির মাথায় ছুরিটি ঢুকিয়ে দেয়, যার ফলে সোফিয়া এইবারের মতো বেঁচে যায়। এরপর সে সাপের মাথায় তাদের সাথে থাকা দড়িটি পেঁচিয়ে ফেলে। এরপর সোফিয়া উক্ত সাপসহ দড়িটি শরীরের সর্বোচ্চ শক্তি ব্যয় করে পাথরের দিকে ছুঁড়ে মারে, কিন্তু কয়েকবার ছুঁড়ে মারার পরও দড়িটি সঠিক জায়গায় গিয়ে পড়ে না। তবে তাদের ভাগ্য ভালো ছিল, এক পর্যায়ে দড়িটি পাথরে গিয়ে আটকে যায়। সোফিয়া তো মহা খুশি, এইবার তারা বেঁচে ফিরতে পারবে। তো এরপর সোফিয়া আস্তে আস্তে উক্ত দড়িতে ভর দিয়ে এক পর্যায়ে এই ভয়ানক গর্ত থেকে উঠে আসতে সক্ষম হয়। সোফিয়া উপরে উঠে জোশকে ডাকতে থাকে, কিন্তু জোশের জ্ঞান নেই, সে অচেতন। কিছুক্ষণ ডাকার পরে এক পর্যায়ে জোশের জ্ঞান ফিরে আসে। সোফিয়া হাত বাড়িয়ে জোশকে তার হাত ধরতে বলে, কিন্তু জোশের অবস্থা বেশ খারাপ, সে নড়াচড়া করতে পারছিল না। জোশ জানায় সে তার শরীর হাত কিছু নাড়াতে পারছে না, সুতরাং সোফিয়াকে এখন গিয়ে সাহায্য নিয়ে আসতে হবে। কিন্তু সোফিয়া জোশকে রেখে কোথাও যেতে রাজি নয়, কিন্তু করার কিছু নেই, তাকে ফিরে গিয়ে সাহায্য নিয়ে আসতেই হবে। জোশ সচেতন অবস্থায় ওইখানে পড়ে থাকে। সোফিয়া ধীরে ধীরে উঠে আবার জঙ্গলের পথে এগোয়, কিন্তু সোফিয়ার অবস্থা বেশ খারাপ, সে সামনে এগোতে পারছিল না। তবে কোনোভাবে সোফিয়া আস্তে আস্তে এগোচ্ছে। এইভাবে জঙ্গলে রাতের অন্ধকার নেমে আসে। সোফিয়া একটা জায়গায় এসে সেও অচেতন হয়ে যাচ্ছিল প্রায়। আর তখনই সে দেখে তার সামনে একটি গাড়ির হেডলাইট জ্বলে ওঠে। দেখা যায় উদ্ধারকারীর টিম চলে এসেছে, সাথে মার্কাসও। তারা এসে সোফিয়াকে নিরাপদ স্থানে নিয়ে যায়। তবে সোফিয়া এখনও ট্রমার ভিতরেই রয়েছে, কোনো কথা বলতে পারছিল না। তবে ইশারা দিয়ে জঙ্গলের ভিতরে দেখিয়ে দেয়। মার্কাস বুঝতে পারে জোশ এখনও জঙ্গলের ভিতরেই আটকে রয়েছে, তাই সে দ্রুত উদ্ধারকারী টিম নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। তারা অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে জোশকে উদ্ধার করতে সক্ষম হয়। জোশ তখনও বেঁচে ছিল, তবে তেমন ভালো নেই। জোশকে দেখতে পেয়ে সোফিয়া তো মহা খুশি। অবশেষে তারা এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে বেঁচে ফিরতে পেরেছে। আর মুভিটি এইভাবেই শেষ হয়। তারপর মুভিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানিয়ে দিন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।